শুভেচ্ছা, আমন্ত্রণ দেশ জনপদ লাইভে। সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। পরিচ্ছন্ন ও সুন্দর নগরী হিসেবে পরিচিত রাজশাহীর সড়কগুলোর বর্তমান চিত্র কিছুটা ভিন্ন। অধিকাংশ সড়কে খানাখন্দ সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন পথচারী ও যানবাহন চলাচলকারীরা। এই পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। আপনার কাছে জানতে চাইব যে কোন কোন এলাকায় সড়কের এমন দুরবস্থা বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং সাধারণ মানুষ কি বলছেন? কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন। শুভ সকাল ইসরাত। রাজশাহী শহরের যে পরিচ্ছন্ন এবং সুন্দর নগরী হিসেবে দেশব্যাপী পরিচিত ছিল, সেটি কিন্তু গত এক বছরে প্রায় ম্লান হয়ে গেছে। প্রতিটি সড়কের চিত্র যদি একটু ক্যামেরা চোখে দেখানোর চেষ্টা করি, যে খানাখন্দে ভরা। বিশেষ করে আমরা আছি রাজশাহীর যে ব্যস্ততম সাহেববাজার এবং নিউ মার্কেট সড়কে, সেটির চিত্র যদি দেখাই, সেখানে কিন্তু একেবারে সড়কটিতে বিভিন্ন জায়গায় ছোট ছোট গর্ত শুরু হয়েছে। শুধু এই একটি সড়ক নয়, রাজশাহী নগরীর প্রায় প্রত্যেকটি সড়কের একই চিত্র। এবং সাধারণ মানুষরা যারা আছেন তারা যেটি বলছেন যে ভোগান্তির যে শেষ নেই তাদের, এবং প্রতিদিনই যে অটোরিকশাগুলি চলাচল করছে, আমরা যদি একটু দেখি যে তারা কিন্তু এক পাশ দিয়ে চলাচল করছেন, কারণ সড়ক দিয়ে চলাচলের যে জায়গাটি সেগুলোতে খানাখন্দে ভরে গেছে। ফলে এখানে তারা ঝুঁকি নিতে পারছেন না, বরং গাড়ি যেগুলো চলাচল করে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়, অটোরিকশাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাধারণ মানুষরা যেটি বলছেন যে গত এক বছরে কোনো সড়কই সংস্কার করা হয়নি। এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা যতটুকু জেনেছি যে তারা আর্থিক সংকটের কারণে মূলত এখন পর্যন্ত এই যে সংস্কার কাজ সেটি শুরু করতে পারেননি। যেহেতু এখন বর্ষাকাল চলছে, বর্ষাকালের কারণে বৃষ্টি হলেই বিভিন্ন জায়গায় খানাখন্দগুলিতে পানিতে ভরে যাচ্ছে এবং সেগুলিতে আমরা দেখছি যে বিভিন্ন দুর্ঘটনা ঘটছে। আমরা একটু নাগরিকদের সঙ্গেও কথা বলতে চাই, এখানে কি অবস্থা। আমরা তো একটু কথা বলতে চাই আপনার সঙ্গে যে সড়কে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় খানাখন্দে ভরা, কি অবস্থা পুরো নগরী? পুরো নগর অবস্থা খুবই লাজুক অবস্থাতে আছে। রাস্তাঘাট যেমন ধরেন যে আগে যে অবস্থায় ছিল সেই অবস্থাটাতে এখন নাই। উন্নয়নের যে কাজগুলো করা হচ্ছিল, যেমন ধরেন যে ফ্লাইওভারের কাজ করা হচ্ছে, আপনি যা দেখেন খুবই বাজে অবস্থা। ঠিকাদাররা আপনার কেন যে আমি বুঝতে পারলাম না, তারা ঘোষণা দিয়ে কাজ বন্ধ করলো। তাহলে তো এটা তো আমাদের জনগণের দুর্ভোগ হচ্ছে। আমরা কিন্তু মানুষ এদের কাছে একটা জিম্মির ভিতর পড়ে গেছি। আমরা যে সাধারণ মানুষ, আমরা যে আপনার একটু ভালো জীবন যাপন করবো বা রাস্তাঘাট যে একটু ভালো থাকবে, গাড়ি ঘোড়ে চালিয়ে কোনো মজা নাই। কারণ আপনার প্রতিনিয়ত আপনার দুর্ঘটনা ঘটছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে এই রাস্তার জন্য। আপনার আবার দেখেন আমাদের দেশের কোনো পরিকল্পনা নাই যে আপনার এতগুলো ডিপার্টমেন্ট আছে, যেমন ওয়াশ আছে, তারপরে মানে টিএনটি আছে, বিদ্যুৎ আছে, এরা কিন্তু কোনো সমন্বয় করে কাজ করে না। আজকে আপনার সিটি কর্পোরেশন কাজ করে চলে যাচ্ছে, এক মাস পর আবার আশা করতেছি ওয়াশা কাজ করতেছে। তাহলে হচ্ছে কি রাস্তাটা কিন্তু আবার সে খোঁড়াখুড়ির ভিতরেই আমরা চলে যাচ্ছি। আমরা যদি আপনার কম্বাইন্ড ভাবে যদি একটা পরিকল্পনা করে যদি এই রাস্তাগুলো তৈরি করে, আমাদের রাস্তাগুলো অনেক কিন্তু টিকসই হবে। সেই জায়গাটাতে আমরা কিন্তু পাচ্ছি না। এখন কি সমস্যা হচ্ছে সড়কগুলি খানাখন্দে ভরার কারণে? এখন সমস্যা হচ্ছে আপনার চলাফেরা, প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়ি আপনার নষ্ট হচ্ছে, আপনার যানবাহনের প্রচন্ড ক্ষতি হচ্ছে। আমরা যারা যাচ্ছি, ধরেন স্কুল কলেজের ছেলে মেয়ে নিয়ে যাচ্ছি, সেখানে আপনার প্রবলেম ফেস করতে হচ্ছে, যানজট তৈরি হচ্ছে। কারণ রাস্তা খারাপের জন্য তো যানজটটা তৈরি। রাস্তা যদি ভালো থাকতো তো গাড়ি স্মুথলি যেত, সেই স্মুথলি আর এখন যেতে পারতেছে না। আমরা ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। রাজশাহীর সড়কের বেহাল অবস্থা, খানাখন্দে ভরপুর, যার কারণে দুর্ভোগ পোহাচ্ছেন পথচারীর। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী কাজী শাহেদ। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি স্লোগানে 7 দিনব্যাপী নওগাঁ জেলা বৃক্ষ মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসন ও বন বিভাগ নওগাঁর আয়োজনে আজ সকাল 10টায় শহরের নওজোয়ান মাঠে বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। এ বিষয়ে বিস্তারিত জানাতে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন। কামাল, বৃক্ষ মেলায় ভিড় কেমন দেখছেন জানাবেন।
প্রথম থেকে শেষ পর্যন্ত জানতে পারো তাহলে তোমাদের কিন্তু বিশাল একটা জ্ঞানের নওগাঁয় 7 দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে, নওগাঁ জেলা বৃক্ষ মেলা শুরু হয়েছে। কিছুক্ষণ আগে নওগাঁর এটিএম মাঠে থেকে একটি র্যালির মাধ্যমে নওগাঁ নওজোয়ান মাঠে এসে এখানে র্যালিটি শেষ হয়েছে। নওজোয়ান মাঠে কিছুক্ষণ আগে নওগাঁ জেলা প্রশাসক জনাব আব্দুল আওয়াল এখানে বৃক্ষ মেলার উদ্বোধন করেছেন। 7 দিনব্যাপী বৃক্ষ মেলা, এবং এই বৃক্ষ মেলায় বিশেষ অতিথি হিসেবে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, সভাপতিত্ব করতে রফিকুজ্জামান শাহ, সামাজিক বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী এখানে উপস্থিত থাকছেন। নওজোয়ান মাঠে আমি জানিয়ে রাখি যে পুরো মাঠের বিভিন্ন স্টল এখানে সুসজ্জিত করা হয়েছে। আমি দেখানোর চেষ্টা করবো, এখানে একটি আলোচনা সভা শুরু হয়েছে। আলোচনা সভায় এখানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন প্রধান অতিথি নওগাঁর জেলা প্রশাসক আব্দুল আওয়াল, এবং মঞ্চে উপস্থিত আছেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা সহ বিভিন্ন কর্মকর্তা। আলোচনা পর্ব চলছে এবং আলোচনার শুরুতেই মূলত এখানে উদ্বোধন করা হয়েছে। এখানে 7 দিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন করেছে। এটার আয়োজন আছে মূলত জেলা বন বিভাগ নওগাঁ, এটা যৌথ আয়োজনে মূলত আজকে বৃক্ষ মেলা শুরু হয়েছে। এটা চলবে 7 দিন ব্যাপী। এটা আলোচনা সভার পরে মূলত এটা এখানে সবগুলো স্টল গুলো সুসজ্জিত হবে। আমি দেখানোর চেষ্টা করবো, এখন বিভিন্ন স্টল আছে এখানে, বিভিন্ন সংস্থা, বিভিন্ন নার্সারি মালিক সমূহ সৌজন্যে, বিভিন্ন নার্সারি মালিকদের সৌজন্যে এখানে বিভিন্ন রকমের বৃক্ষ যে স্টল এগুলো সুসজ্জিত করা হচ্ছে। জানিয়ে রেখে আজকে শুরুর কারণে মূলত স্টল গুলো এখনো সেভাবে পরিপূর্ণরূপে সুসজ্জিত করা হয়তো সম্ভব হয়নি, তবে আজকে দিনের মধ্যে সবগুলো স্টল সুসজ্জিত হয়ে যাবে। এটি 7 দিন ব্যাপী চলবে, এবং এখান থেকে যে কেউ বিভিন্ন ফলের ফলজ বনজ এবং ফুলের চারা এখান থেকে সংগ্রহ করতে পারবে, সুলভ মূল্যে পাবে। এবং যারা বিশেষ করে নার্সারি মালিক সমিতি আছেন, নার্সারির বিভিন্ন মালিক আছেন, তারা তাদের চারাগুলো প্রদর্শন করছেন, তাদের নিজস্ব পরিচিতি উপস্থাপন করছেন, যাতে করে বিভিন্ন গ্রাহকদের আকৃষ্ট করা যায়। এবং উদ্বুদ্ধ করা হচ্ছে বিশেষ করে দেশের এই বর্ষা মৌসুমে গাছ লাগানোর যে একটা গুরুত্ব, এই গাছ লাগানোর গুরুত্ব আরোপ করে এখানে আলোচনা করা হচ্ছে যে আসলে কেন আমরা গাছ লাগাবো, কোন উদ্দেশ্যে মূলত আমরা গাছ লাগাবো, এবং এই সময় গাছ লাগালে কি কি উপকার পাবো, কিভাবে আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবো, এসব বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে এবং আলোচনা হচ্ছে এবং উদ্বুদ্ধ করা হচ্ছে এই গাছ লাগানোর বিষয়ে। আমি আরো দেখানোর চেষ্টা করবো, এখানে বিভিন্ন স্কুলের কচি কাছে বাচ্চারা এখানে উপস্থিত আছেন। বাচ্চাদেরকে বিভিন্ন ফলজ বনজ এবং ফুলের চারা উপহার দেওয়া হয়েছে। বিভিন্ন স্কুলের বাচ্চা কাচ্চা এখানে এসেছে, প্রত্যেকের হাতে হাতে একটি করে চারা উপহার দেওয়া হয়েছে, এবং তারা চারা নিয়ে যাচ্ছে, নিয়ে যে তারা বাসা বাড়ি সহ বিভিন্ন জায়গায় তারা এই চারাগুলো রোপণ করবেন, এভাবেই তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। এবং এর বাইরে বিভিন্ন সামাজিক সংগঠন, নওগাঁর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছেন, তারা আজকের এই আলোচনা সভায় অংশগ্রহণ করছেন বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ, তারা এসে আজকের এই আলোচনা সভা মোটামুটি নওজোয়ান মাঠ থেকে এই জেলা বৃক্ষ মেলা মোটামুটি এমনই ছিল আমাদের সর্বশেষ কার্যক্রম। ধন্যবাদ আপনাকে। নওগাঁ জেলায় 7 দিনব্যাপী বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে, থাকছে নানা আয়োজন, এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী কাজী কামাল হোসেন। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2য় দিনে সাক্ষ্য গ্রহণ চলছে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে কারা কারা এসেছেন জানাবেন। আপনি ইতিমধ্যেই জানেন শেখ হাসিনার মামলা, অর্থাৎ কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে যে মামলাটি একদম প্রথম দিকে যে হয়েছিল শেখ হাসিনার মামলাটি, এবং পরবর্তীতে যে আসাদুজ্জামান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ মামুন সেখানে অ্যাড হয়েছিল, এবং সেই মামলাই আজকে 2য় দিনের সাক্ষ্য গ্রহণ। এবং আমরা প্রসিকিউশন থেকে আগেই জেনেছি যে এই সাক্ষ্য গ্রহণে আসলে জুলাই আহতরা আসবেন, এবং জুলাই আহতরা আসলে প্রাধান্য পাবেন হচ্ছে যারা প্রত্যক্ষদর্শী ছিল, যারা জুলাইয়ে গণহত্যায় আসলে যারা আহত হয়েছে, অর্থাৎ জুলাই যোদ্ধারা। এবং ইতিমধ্যে কিন্তু কালকে যে সূচনাভুক্ত এবং প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছিল, সেখানেও কিন্তু খোকন চন্দ্র বর্মন নামে একজন জুলাই যোদ্ধা, যার এই
জুলাই আগস্ট হত্যাকাণ্ডে আসলে মুখ ঝাঁঝরা হয়ে যায়, তিনি এসেছিলেন সাক্ষী দিতে এবং তিনি কিন্তু বলেছিলেন যে তার সামনে কিভাবে জুলাই আগস্ট গণহত্যায় আসলে কিভাবে বিভিন্ন মানুষ মারা যায় এবং তার সামনে যেভাবে পুলিশ মানুষের উপর, শিক্ষার্থীদের উপর আসলে গুলি বর্ষণ করে এবং কিভাবে তিনিও আসলে আহত হন, সেটাই কিন্তু আসলে পেশ করেছেন ট্রাইব্যুনালের সামনে। এবং পরবর্তীতে ট্রাইব্যুনাল নিযুক্ত যে শেখ হাসিনার আইনজীবী অর্থাৎ আমির হোসেন, তিনিও তাকে জেরা করেছিলেন, যে ঘটনার তিনি জিজ্ঞাসাবাদ করেছিলেন। এবং আজকে কিন্তু আসলে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ। ইতোমধ্যে যে রাত সাক্ষী চৌধুরী আব্দুল আল মামুন, তিনিও কিন্তু ট্রাইব্যুনালে হাজির হয়ে গিয়েছেন। একটু পরে তাকে ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হবে এবং সেই সাথে আজকে কিন্তু রাত সাক্ষী আসলে কোনো ধরনের সাক্ষ্য দিবেন না। আজকেও জুলাই আহত অর্থাৎ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা আসলে আহত হয়েছিলেন তারাই আসলে সাক্ষ্য দিতে আসবেন। তবে আমরা প্রসিকিউশনকে জানতে চেয়েছিলাম যে আসলে কতজন আসলে হতে পারে, কিন্তু তারা আমাদেরকে সঠিকভাবে বলেননি যে আজকে কতজন আসলে আসবে অর্থাৎ কতজন আসলে সাক্ষী দিবেন। তো 11:30টার দিকে আসলে আমাদেরকে জানিয়েছেন যে সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা। সাক্ষ্য গ্রহণ শুরু হলে আসলে আমরা আপনাকে জানাতে পারবো যে আসলে কতজন আজকে সাক্ষ্য দেয়। তো এখন পর্যন্ত এই ছিল সবশেষ খোঁজ খবর ট্রাইব্যুনাল থেকে। ইশরাত, ধন্যবাদ আপনাকে। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাবিনা মজুমদার। ঢাকা মহানগরীর 7 কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলছেন শিক্ষা সচিব। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বিশেষ করে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের আরো দুজন মানুষ ছিলেন, আসিফ সিদ্দিকী এবং জামাল ইসলাম, সম্ভবত ওনাদেরও শ্রম আছে, ওনারাও এই রিপোর্টের সাথে যুক্ত ছিলেন। অনেক পরিশ্রমের ফসল এবং অনেক চিন্তার ফসল, কারণ আমরা আসলে এমন একটা বাস্তবতায় কাজ শুরু করেছি সেটা কোনো স্বাভাবিক বাস্তবতা ছিল না। প্রথম বিষয় হচ্ছে যে এই 7 কলেজকে যে উপায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়েছিল সেটারও কোনো আইনি ভিত্তি ছিল না, এবং ঠিক একইভাবে যে উপায়ে একটা ঘটনার প্রেক্ষিতে 7 কলেজের অধিভুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটারও আইনি ভিত্তি ছিল না। উদ্ভূত পরিস্থিতিতে আমাদের বিশেষ ব্যবস্থা নিতে হয়েছে যাতে সারা শহর জুড়ে কোনো ধরনের সংকটময় পরিস্থিতি তৈরি না হয়। এখন এইটা বিবেচনা করে আমরা যদি পুরো পরিস্থিতিকে বিবেচনা করি তাহলে আমরা বুঝতে পারবো কেন আসলে আমাদের এই কাজগুলো এই পর্যন্ত আমরা অগ্রগতি করতে বাধ্য। প্রথম বিষয় হচ্ছে যে একটা যখন এই সংকটটা চলছিল, সংকটটা চলমান থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার ভর্তি কার্যক্রমের বিজ্ঞাপন দিয়ে দিয়েছিল এবং ইতিমধ্যে প্রায় 38,000 ফর্মও বিক্রি হয়েছে এবং টাকাও জমা দিয়ে দিয়েছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় যখন অধিভুক্তি বাতিল ঘোষণা করে দিল তখন সংকটটা দাঁড়ালো এই 38,000 যারা অ্যাপ্লিকেন্ট তাদের ভাগ্যটা কিভাবে নির্ধারিত হবে। এখন আইনি ভিত্তির সবচেয়ে বড় বিষয় হচ্ছে আইনি ভিত্তির অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে আইনি ভিত্তি তৈরি হয় এবং এটা মন্ত্রণালয়ের নির্দেশ ক্রমেই এবং মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমেই কিন্তু এই ভর্তি কার্যক্রমটা আমাদেরকে শুরু করতে হয়েছে, যার ফলে একটা বাস্তবতা হচ্ছে বিদ্যমান কাঠামো আমাদের অনেকগুলো ব্যাচ আছে প্লাস একটা নতুন ব্যাচও কিন্তু এই বিদ্যমান কাঠামোর অন্তর্ভুক্ত হলো, যার ফলে আমাদেরকে এই সব কিছু সমাধান করতে গিয়ে আমাদের একটা বিশেষ ব্যবস্থায় যেতে হয়েছে এবং এই বিশেষ ব্যবস্থায় যে আমরা গেলাম এটা অননুমোদিত ভাবে আমরা যাইনি, এটা অনুমোদন সাপেক্ষে আমরা গিয়েছি এবং এই শিক্ষার্থীরা ভর্তি হওয়ার যে প্রক্রিয়া শুরু হওয়ার পরে যে সময়টুকু আমি নিশ্চিত এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ কিংবা বিশ্ববিদ্যালয়ের যে আইনি কাঠামো সেটা পূর্ণতা পাবে, কারণ এই বার্ডেনটা এখন আমাদের সবার জন্য একই রকম এবং শিক্ষার্থীদের জন্য তো বড়ই, কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে এর চাইতে আমাদের অন্য কোনো বিকল্প আসলে ছিল না, যার ফলে আমাদের পুরো ওই সময়কার অবস্থা বিবেচনা করে আমাদের এই ধরনের সেটেলমেন্টে পৌঁছাতে হয়েছে। আমি কি বুঝাতে পারলাম? আসন সংখ্যা যেহেতু আমরা কাজগুলো করছি এবং এখনো আমরা কি ধরনের ডিসিপ্লিন রাখবো সেগুলো এখন আলোচনা সাপেক্ষে এবং অবকাঠামো যে আছে সেগুলো আবার রিঅ্যাসেসমেন্ট
করার পরে আমরা আসলে এই সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেব। কিন্তু এটা ঢাকা মহানগরীর ৭ কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলছেন শিক্ষা সচিব। আমরা সরাসরি ছিলাম সেখানে। জয়পুরহাটে জেলা পরিষদের সহযোগিতায় ও বিডি ক্লিনের আয়োজনে তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে আমার চোখে জুলাই বিপ্লব প্রতিবন্ধী মেলা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, মেলায় কেমন পরিবেশ বিরাজ করছে এবং অংশগ্রহণকারীদের মধ্যে সাড়া কেমন দেখছেন জানাবেন। তারুণ্যের আইডিয়ায় গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আমার চোখে জুলাই বিপ্লব প্রতিবন্ধী মেলা 2025, এই মেলাটি এরকম আয়োজনে কিন্তু জয়পুরহাটে ইতিপূর্বে হয়নি। তো একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে বিডি ক্লিনের জয়পুরহাট জেলা শাখার আয়োজনে এবং জেলা পরিষদের সহযোগিতায় এবং স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় এখানে কিন্তু প্রতিবন্ধী মেলা হচ্ছে। তো এই প্রতিবন্ধী মেলাটার যে আয়োজকরা এবং চোখে দেখা হয় বা এরকম অনেক প্রতিবন্ধী আছে। তো তাদের সঙ্গে যেটি আমি কথা বলে জানতে পেরেছি, তাদের খোঁজ খবর এবং তাদের একত্রিত করে তাদের এই যে প্রশাসন সহ জেলার কর্তা ব্যক্তিদের বিভিন্ন রকমের তাদের সুবিধা অসুবিধা বা তাদের অনেক সরকারি সুযোগ সুবিধা সম্পর্কে অনেক প্রতিবন্ধী জানেন না। তো সেই প্রতিবন্ধী দের কথাবার্তা শোনার জন্যই কিন্তু জয়পুরহাটে এই প্রতিবন্ধী মেলার আয়োজন করেছে এবং এই জুলাই আগস্টের যে মূল উদ্দেশ্য, এই জুলাই আগস্টের স্মৃতি নতুন করে যারা জানে না অনেক প্রতিবন্ধী তাদেরকে জানানোর জন্যই মূলত এই আয়োজন করা হয়েছে। এখানকার আয়োজক বিডি ক্লিনের যে দায়িত্বে আছেন সমন্বয়ক, তার সঙ্গে একটু আমি জানতে চাই যে আপনাদের এই প্রতিবন্ধী মেলায় কি কি আয়োজন থাকছে। আসসালামু আলাইকুম। আজকে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে জেলা পরিষদ জয়পুরহাটের সহযোগিতায় আজকে আমরা প্রায় ৩০০ অধিক প্রতিবন্ধীদেরকে নিয়ে আজকে আমরা এই আয়োজনটা করছি। প্রতিবন্ধীরা যে তাদের দৈনন্দিন জীবনে প্রতিবন্ধকতাকে ফেস করে আমাদের সমাজে জীবনযাপন করে থাকে, তাদেরকে একত্রে একটি জায়গায় মিলিত করার জন্য তাদের যে একটা চিকিৎসা ব্যবস্থা আছে, অনেক প্রতিবন্ধী এই বিষয়টা জানে না যে তাদের চিকিৎসা নিলে তাদের একটা ভালো হওয়ার একটা অবস্থা তারা যেতে পারবে। এই বিষয়গুলোর সঙ্গে তারা অবগত না এবং তারা সমাজে কি প্রতিবন্ধকতাগুলো ফেস করে, যেগুলো তাদের সমস্যা দৈনন্দিন জীবনে তারা পেয়ে থাকে, এগুলো প্রশাসনের কাছে জানানোর জন্য আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি এবং জেলা পরিষদের সহযোগিতায় এই আয়োজনটি আমরা বাস্তবায়ন করতেছি। ধন্যবাদ আপনাকে। জয়পুরহাটে অনুষ্ঠিত হচ্ছে আমার চোখে জুলাই বিপ্লব প্রতিবন্ধী মেলা। বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রেজাউল করিম রেজা। টানা বৃষ্টিপাতের কারণে নোয়াখালীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এই পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, আপনার কাছে জানতে চাচ্ছি যে কোন কোন এলাকায় জলাবদ্ধতা সবচেয়ে বেশি এবং স্থানীয়দের দুর্ভোগের চিত্র এবং প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে সব মিলিয়ে জানাবেন। ইশরাত, আপনাকে শুরুতে জানিয়ে রাখতে চাই যে আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী শহরের উপকণ্ঠে, অর্থাৎ নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রাম, যেটি ১ নং ওয়ার্ড হিসেবে পরিচিত। তো এখানে নিশ্চয়ই আপনি আমার পিছনে চিত্রটি দেখতে পাচ্ছেন যে এই ওয়ার্ডের বা এই গ্রামে, দেবীপুর গ্রামে কিন্তু সর্বত্র এই চিত্রটি পরিলক্ষিত হচ্ছে। প্রতিটি গ্রামে, প্রতিটি ঘরে ঘরে এবং প্রতিটি যে পাড়া মহল্লা আছে এই গ্রামের এই ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হয়ে তারা দীর্ঘ প্রায় ১ থেকে ১.৫ মাস ঘরবন্দি অবস্থায় রয়েছে। তাছাড়া বলতে হচ্ছে যে গত ১-১.৫ মাস যে বৃষ্টির কারণে এই পানিবন্দি অবস্থায় কাটানোর ফলে তারা যে একটা দুর্বিষহ জীবন যাপন করছে। তা আসলে শুধু এই চিত্র শুধু এখানে নয়, যে নোয়াখালী যে প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে, বিশেষ করে বেগমগঞ্জ উপজেলা, কবিরহাট উপজেলা, কোম্পানিগঞ্জ উপজেলা, সর্বত্র একই চিত্র কিন্তু পরিলক্ষিত হচ্ছে। তো আসলে দিন যত যাচ্ছে পানি কমছে, তবে যে আশানুরূপ নয়। যে তা কারণ হিসেবে জানা গেছে যে পানি
পানি নামার বা পানি নিঃশ্বাস করার যেসব পথ রয়েছে সেসব পথ এখনো কিন্তু অবরুদ্ধ থাকা বা দখলে থাকা কিন্তু পানি সেভাবে নামছে না। তো আমি এখন এই বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করব যে কিছু গ্রামবাসীর সাথে। আমি আপনাদের কাছে জানতে চাইবো যে আসলে যে গত 1-1.5 মাস আপনারা যে পানিবন্দী অবস্থা রয়েছেন, প্রশাসন থেকে আপনাদেরকে কোনো সাহায্য সহযোগিতা করা হয়েছে কিনা? না, প্রশাসন থেকে আজও কেউ আসে না এই পর্যন্ত। আমাদের 1-1.5 মাস ধরে ধরেন না ঘর দুয়ার সব ডুবে রয়েছে, কিন্তু ওরা তো প্রশাসন কে আসে না আজ পর্যন্ত। আমার বেশি আবেদন হয়েছে প্রশাসন আসে একবার দেখে যাক আমাদেরকে। তো যেদিকে মানুষ কি আছে, শিশু বাচ্চারা দেখেন আপনার সকাল হইলে কান্দে করে নেওয়া লাগে, স্কুলে যাইতে পারে না, কথা বুঝছেন? এই আর কি, পরীক্ষা তো চলে, এখন পরীক্ষাও দিতে পারতেছে না। এই আর কি, আমাদের প্রশাসনের কাছে এটাই আবেদন, একবার আসে দেখে যাক। আমি আরেকজনের কাছে জানতে চাইবো যে এই অবস্থা গত কয়েকদিন থেকে আপনারা এইভাবে পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং যে পানি কি অবস্থায় রয়েছেন আপনারা? আজকে 1.5 মাসের মতো কোনো পানি নামে না। এই পানির ভিতরে আমরা পানি আসলে ধরে নাকি গিরের মতন, গিরের নামা হয়েছে। ওকে, ধন্যবাদ আপনাকে। আসলে তিনি যেমনটি জানাচ্ছিলেন গত 1-1.5 মাস যাবত তারা এভাবে পানিবন্দী অবস্থা রয়েছেন, জলমগ্ন অবস্থায় পড়ে রয়েছেন, যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদেরকে কোনো সাহায্য সহযোগিতা করা হয়নি বা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদেরকে কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। তো তারা অবিলম্বে দাবি জানিয়েছেন যে পানি নিষ্কাশনের যে পথ রয়েছে এই গ্রামে সেটি প্রশস্ত করে দিয়ে যা পানি নিষ্কাশনের পথটি সুগম করা হবে এবং জেলা প্রশাসন এর পক্ষ থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা করা হবে। এ হচ্ছে আমার কাছে নোয়াখালীতে জলবদ্ধতা নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। টানা বৃষ্টিপাতের কারণে নোয়াখালীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং বেড়েছে দুর্ভোগ। এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাওলা সুজন। উজানের ঢল ও টানা বৃষ্টির কারণে বাড়তে থাকা তিস্তার পানি কিছুটা কমতে শুরু করেছে। এই পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, তিস্তার পানি এখন কোন অবস্থানে রয়েছে এবং স্থানীয়দের মধ্যে কি ধরনের উদ্বেগ দেখা যাচ্ছে জানাবেন। গতকাল টানা বৃষ্টি এবং উজানের পানির চাপে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছিল এবং বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। সেই বৃদ্ধি পাওয়া পানি কিন্তু আজকে সকাল থেকে কমতে শুরু করেছে এবং বর্তমানে পানি বিপদসীমার 9 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্যারেজ পয়েন্টের তিস্তার এই পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও তিস্তার যে ভাটি অঞ্চল আছে, অর্থাৎ ব্যারেজ থেকে ভাটি অঞ্চল, লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি, ডাগুয়াবাড়ি, আদিতমারি উপজেলার মহিষকোচা, সদর উপজেলার রাজপুর, খুনিয়াগাছ সহ তিস্তা নদী তীরবর্তী নিম্নাঞ্চল এলাকাগুলোতে কিন্তু মানুষজনকে ভোগান্তিতে ফেলেছে তিস্তার পানি। বিশেষ করে একদম নদীর তীরে যে লোকজনরা বসবাস করেন তাদের বাড়িঘরে কিন্তু পানি প্রবেশ করে পানিবন্দী অবস্থায় অন্তত 5,000 মানুষকে কিন্তু পানিবন্দী অবস্থায় রেখেছে। সব মিলিয়ে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে গতকালের যে টানা বৃষ্টি এবং উজান থেকে যে পানি এসেছে সেই পানি ব্যারেজ পয়েন্টে কমলেও নিম্নাঞ্চলে এবং চরাঞ্চলে কিন্তু ভোগান্তির সৃষ্টি করেছে। অর্থাৎ এই স্বল্পমেয়াদী বন্যার সম্মুখীন করতে হচ্ছে এবং কয়েকদিন আগেও কিন্তু একই রকমের পরিস্থিতি আসলে এই অঞ্চলের মানুষ মোকাবেলা করেছে। জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে এই বন্যার্ত মানুষদের মাঝে কিন্তু 40 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছিল গত বছর, গতবারের বন্যায়। এবার কিন্তু 400 মেট্রিক টন বন্যার্ত মানুষের জন্য কিন্তু চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং পানিবন্দী যে পরিবারগুলো রয়েছে তাদের সাথে কথা হয়েছে। তারা যেটি বলছে যে হঠাৎ তিস্তার পানি এই বৃদ্ধি পাওয়ার কারণে তারা যে ভোগান্তিতে পড়েছিল সেই ভোগান্তি কিন্তু এখনো কাটিয়ে উঠতে না উঠতে আবারও ভোগান্তিতে পড়লো এবং এই পানি কিন্তু ব্যারেজ পয়েন্টে কমলেও ভাটি অঞ্চলে মানুষের বাড়িঘরে কিন্তু এখনো পানি রয়েছে। অনেক গ্রামীণ কাঁচা সড়ক কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মৌসুমী ফসল, বীজতলা থেকে শুরু করে মৌসুমী ফসল কিন্তু আসলে পানির তলে রয়েছে। এই ছিল লালমনিরহাটের তিস্তা নদীর সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। উজানের ঢল ও টানা বৃষ্টির কারণে বাড়তে থাকা তিস্তার পানি কমতে শুরু করেছে এবং এই ব্যাপারেই বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জামাল বাদশা। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।